নমস্কার। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো রিসার্চ রিভিউ ফর লঙ্গিচুডিনাল রিসার্চ। লঙ্গিচুডিনাল রিসার্চে রিসার্চ রিভিউয়ের গুরুত্ব কী রয়েছে বা তার প্রায়োগিক ক্ষেত্রগুলো কি কি সেগুলি সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। আমরা আজকে মনোযোগ সহকারে এই গুরুত্বপূর্ণ বিষয়টিকে বোঝার চেষ্টা করব। প্রথমেই আমাদেরকে বুঝে নিতে হবে লঙ্গিচুডিনাল রিসার্চ বলতে সাধারণভাবে কি বোঝায়। লঙ্গিচুডিনাল রিসার্চ বলতে সাধারণভাবে সেই গবেষণা পদ্ধতিকে বোঝায়। এটি একটি গবেষণা পদ্ধতি, যে গবেষণা পদ্ধতিতে মূলত কোনো ডেভেলপমেন্টাল ইস্যু বা ডেভেলপমেন্টাল এজেন্ডাকে নিয়ে গবেষণার কাজটি দীর্ঘ সময় ধরে সম্পন্ন হয়ে থাকে। এবার আমাদের বুঝে নিতে হবে দুটো গুরুত্বপূর্ণ বিচার্য বিষয় রয়েছে যেগুলি লঙ্গিচুডিনাল রিসার্চের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বা গুরুত্বপূর্ণ বিষয়। প্রথম বিষয়টি হচ্ছে ডেভেলপমেন্টাল ইস্যু। এই ডেভেলপমেন্টাল ইস্যুটি হচ্ছে প্রথম বিষয়, এবং দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দীর্ঘকালীন অনুশীলন, একই চলকের দীর্ঘকালীন অনুশীলন। এটি হচ্ছে এই দুটি গুরুত্বপূর্ণ বিচার্য বিষয় হলো লঙ্গিচুডিনাল রিসার্চের অত্যন্ত তাৎপর্যপূর্ণ নির্ণায়ক। প্রথমে আমাদের বুঝে নিতে হবে বা জেনে নিতে হবে ডেভেলপমেন্টাল ইস্যু বলতে কি বোঝায়। সাধারণভাবে আমাদের মনে রাখা দরকার ডেভেলপমেন্ট শব্দটি দুটি গুরুত্বপূর্ণ বিচার্য বিষয়ের উপরে দাঁড়িয়ে রয়েছে। একটি হচ্ছে গুণগত পরিবর্তন, দ্বিতীয়টি হলো পরিমাণগত পরিবর্তন। অর্থাৎ সময়ের সাথে সাথে বা বাহ্যিক পরিবেশের বিভিন্ন নির্ণায়কের প্রভাবের জন্য যখন কোনো ইস্যু বা কোনো ভেরিয়েবল এর গুণগত পরিবর্তন ও পরিমাণগত পরিবর্তন হয়, আয়তনগত দিক থেকে বা পরিমাণের দিক থেকে পরিবর্তন হয়, এবং তার পাশাপাশি তার কার্যকারিতা বা তার গুণগত যে বিষয়টি সেই গুণগত দিক থেকে যখন পরিবর্তন হয়, তখন সেই বিষয়গুলিকে সাধারণভাবে ডেভেলপমেন্টাল ইস্যুস বা ডেভেলপমেন্টাল ভেরিয়েবল বলে উল্লেখ করা হয়। এই ডেভেলপমেন্টাল ইস্যুস বা ডেভেলপমেন্টাল ভেরিয়েবলগুলি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয়। এই যে কোনো একটি ডেভেলপমেন্টাল ইস্যুকে কেন্দ্র করে যখন কোনো গবেষক দীর্ঘ সময় ধরে সেটি অনুশীলন করে, অর্থাৎ কোনো একটি ভেরিয়েবলের নিরিখে নির্ধারিত অর্থাৎ ডিফাইন্ড স্যাম্পল বা ডিফাইন্ড এরিয়া অফ স্টাডি, অর্থাৎ যে স্টাডি এরিয়াটাকে নির্বাচন করা হবে সেই এরিয়া স্টাডিটাকে নিয়ে যখন দীর্ঘ সময় ধরে গবেষক গবেষণা করবেন, এবং সেই দীর্ঘ সময় ধরে গবেষণা কাজটি চলাকালীন যখন সেই যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যাই নিয়ে অনুসরণ করা হোক না কেন, সেখানে যে গুণগত এবং পরিমাণগত পরিবর্তন সে দীর্ঘ সময়ের নিরিখে অনুশীলন করা হবে, তখন সেই গবেষণা যে পদ্ধতি সেই গবেষণা পদ্ধতিকে সাধারণভাবে আমরা লঙ্গিচুডিনাল রিসার্চ বলে উল্লেখ করে থাকি। তবু আমরা কতগুলি গুরুত্বপূর্ণ একক বা নির্ণায়ক হিসেবে আমরা এই নির্ণায়কগুলিকে আলোচনা করব, যেগুলি ডেভেলপমেন্টাল রিসার্চের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। প্রথম বিষয়টি হচ্ছে লঙ্গিচুডিনাল রিসার্চ ইজ অ্যান অ্যাপ্রোচ অফ স্টাডি দ্য ডেভেলপমেন্টাল ইস্যুজ ইন ডিটেইল। এখানে যে কোনো ডেভেলপমেন্টাল ইস্যুকে ডিটেইলে অনুশীলন করা হয়, এখানে পার্শিয়াল নয়, এখানে এটাকে ডিটেইলে স্টাডি করা হয় এবং দীর্ঘ সময় ধরে। সেটি হচ্ছে লঙ্গিচুডিনাল রিসার্চের অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয়। দ্বিতীয় ক্ষেত্রে বলা হচ্ছে লঙ্গিচুডিনাল রিসার্চ ইজ অ্যান অ্যাপ্রোচ অফ লং টাইম রিসার্চ। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিচার্য বিষয়, যেটি অলরেডি আমি বলেছি, এটি দীর্ঘ সময়কে কেন্দ্র করে দীর্ঘ সময় ধরে পরিচালিত হওয়া একটি গবেষণা পদ্ধতি। এটি স্বল্প সময়ের নিরিখে পরিচালিত হয় না, এটা দীর্ঘ সময় ধরেই এই গবেষণা পদ্ধতিটি পরিচালিত হয়ে থাকে। এই গবেষণা পদ্ধতির মাধ্যমে গবেষক যখন অনুশীলন করেন তখন কিন্তু দীর্ঘ সময় ধরে অনুশীলনের কাজটি সম্পন্ন হয়। তৃতীয় ক্ষেত্রে বলা হয়েছে লঙ্গিচুডিনাল রিসার্চ ইজ অ্যান অ্যাপ্রোচ অফ স্টাডি অন স্মল সাইজ অফ স্যাম্পল। ছোট্ট স্যাম্পল সাইজকে নিয়ে অনুশীলন করা হয়। এখানে কিন্তু বৃহত্তর বা প্রচুর সংখ্যক স্যাম্পলকে নিয়ে অনুশীলন করা হয় না, এখানে ছোট সংখ্যক বা ছোট স্যাম্পল সাইজকে নিয়েই
বেসিক্যালি অনুশীলন করা হয়, কারণ এই কোয়ান্টিটেটিভ এবং কোয়ালিটেটিভ চেঞ্জের যে সমস্ত ক্রাইটেরিয়াগুলি রয়েছে সেগুলি সময়ের সাথে সাথে কেমন পরিবর্তন হচ্ছে সেগুলিকে ভালোভাবে মেজার করার জন্য, সেগুলোকে ভালোভাবে পরিমাপ করার জন্য এই স্যাম্পল সাইজগুলোকে ছোট স্যাম্পল সাইজ নেওয়া হয়। এটি গুরুত্বপূর্ণ বিচার্য বিষয়। চতুর্থ গুরুত্বপূর্ণ বিচার্য বিষয়টি কি? সেটি হচ্ছে লঙ্গিটিউডিনাল রিসার্চ ইজ অ্যান অ্যাপ্রোচ অফ গ্র্যাজুয়াল চেঞ্জ অফ ডেভেলপমেন্টাল ইস্যুস। এখানে কিন্তু আরেকটা জিনিস বলা হচ্ছে, এই যে পরিবর্তন, সেই পরিবর্তন কিন্তু আমরা মেজার করব লঙ্গিটিউডিনাল রিসার্চের ক্ষেত্রে সেটা গ্র্যাজুয়ালি। কোনো একটি নির্দিষ্ট সময়েই শুধুমাত্র মেজার করা হবে এমনটা নয়, সময়ের সাথে সাথে, অর্থাৎ সময় যেমন যেমন পরিবর্তন হবে সেই ঠিক একই রকমভাবে ডেভেলপমেন্টাল ইস্যুসের মধ্যে কী ধরনের পরিবর্তন আসছে সেই ডেভেলপমেন্টাল ইস্যুসের মধ্যে সেই পরিবর্তনগুলোকেও কী করা হবে, সময়ের সাথে সাথে মেজার করা হবে। সময়ের সাথে সাথে সেগুলির গতি প্রকৃতি সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। তখন সেই গবেষণা পদ্ধতি বা গবেষণার যে মেকানিজমটি সেইটিকে বা অ্যাপ্রোচটি সেইটিকে সাধারণভাবে আমরা লঙ্গিটিউডিনাল রিসার্চ বলে উল্লেখ করে থাকি। এবার আমরা আলোচনা করব এই লঙ্গিটিউডিনাল রিসার্চের ক্ষেত্রে রিসার্চ রিভিউয়ের কী গুরুত্ব রয়েছে বা রিসার্চ রিভিউয়ের কী প্রাসঙ্গিকতা রয়েছে। আমরা জানি রিসার্চ রিভিউ হচ্ছে এমন একটি গবেষণার টেকনিক্যাল আলোচ্য বিষয় বা টেকনিক্যাল পার্ট। এই টেকনিক্যাল পার্টে মূলত যেটা আমরা দেখতে পাই যে কোনো গবেষণাকে লজিক্যালি স্ট্যাবলিশড করার পাশাপাশি সেই গবেষণার অন্তর্ভুক্ত যে সমস্ত অপরিহার্য কাজগুলি রয়েছে সেই প্রবলেম নির্বাচন থেকে শুরু করে সেই প্রবলেমকে পরিমাপ করা এবং সেই প্রবলেমকে যথার্থভাবে বিচার বিশ্লেষণ করা এবং সেই সম্পর্কিত তথ্য সংগ্রহ করা। অর্থাৎ একটি গবেষণায় যত রকমের কাজ রয়েছে সে সমস্ত প্রকারের কাজগুলিকে যথাযথভাবে পরিচালন করার জন্য, সঠিক দিশা প্রদান করার জন্য, সঠিক দিশা অনুসন্ধানের জন্য বা সঠিক দিশা অনুসন্ধানের ক্ষেত্রে এই রিসার্চ রিভিউ প্রসেসের কিন্তু গুরুত্ব অনস্বীকার্য। রিসার্চ রিভিউ প্রসেসের মাধ্যমেই কিন্তু একজন গবেষক তার সঠিক ধারণা কিন্তু পেয়ে থাকেন। সেজন্য এই রিসার্চ রিভিউয়ের গুরুত্ব কিন্তু রয়েছে। এবার আজকে আমরা আলোচনা করব যে এই রিসার্চ রিভিউ একটি লঙ্গিটিউডিনাল রিসার্চের ক্ষেত্রে কতটা তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাহলে শুরু করা যাক যে রিসার্চ রিভিউ ফর লঙ্গিটিউডিনাল রিসার্চ হেল্পস কী কী কাজে সাহায্য করে। এখানে সাহায্য করে মূলত এরকমভাবে যে টু ডিফাইন দ্য ভেরিয়েবল প্রপারলি। আমরা জেনেছি যে কোনো ভেরিয়েবলকে ভালোভাবে ডিফাইন করতে হয়, আর ডিফাইন না করতে পারলে সেই ভেরিয়েবলকে যথার্থভাবে মেজার করা যায় না। আর যে কোনো গবেষণা মূলত যথার্থ মেজারমেন্টের উপর দাঁড়িয়ে আছে। অর্থাৎ উপযুক্তভাবে মেজারমেন্ট করতে গেলে, উপযুক্তভাবে পরিমাপ করতে গেলে এবং সেই ভেরিয়েবলগুলিকে ভালোভাবে জানতে গেলে সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু সবার শুরুতে যেটা করণীয় সেটি হচ্ছে আমাদেরকে এই ভেরিয়েবলগুলিকে ভালোভাবে ডিফাইন করা দরকার। এই ডিফাইন করার মধ্য দিয়ে অ্যাকচুয়ালি এই ভেরিয়েবলগুলির যে মৌলিকতা, সে মৌলিকতার সাথে পরিচিত হওয়া যায়। আর এই মৌলিকতার সঙ্গে পরিচিত হতে না পারলে সেক্ষেত্রে গবেষক কিন্তু তার যে গবেষণার মুখ্য যে কাজ, সে কাজ কিন্তু পরিচালনা করতে পারবেন না। তাই গবেষণার মুখ্য কাজগুলিকে যথার্থ রূপে সময়ের সাথে সাথে সিকোয়েন্সিয়ালি, লজিক্যালি, সিস্টেমেটিক্যালি পরিচালন করতে গেলে সবার শুরুতে এই ভেরিয়েবলকে ডিফাইন করাটা অত্যন্ত প্রয়োজন। তাহলে লঙ্গিটিউডিনাল রিসার্চের যেহেতু আমরা জানি যে ডেভেলপমেন্টাল ইস্যুগুলোকে যখন গবেষণার টপিক হিসেবে বা গবেষণার প্রবলেম হিসেবে নির্বাচন করা হয়, এখানে সে ডেভেলপমেন্টাল ইস্যুগুলিতে কত রকমের বিষয় রয়েছে, সে বিষয়গুলিকে যথার্থভাবে নির্ধারণ করা প্রয়োজন। আর যথার্থভাবে নির্ধারণ করার জন্যই কিন্তু অ্যাকচুয়ালি রিভিউ করার প্রয়োজনীয়তা রয়েছে। দ্বিতীয় ক্ষেত্রে বলা হচ্ছে যে টু কনসেপচুয়ালাইজ দ্য পার্সপেক্টিভস অফ ডেভেলপমেন্টাল প্রবলেমস ফর এ রিসার্চ। পার্সপেক্টিভসটাকে ভালো করে বুঝতে,
পার্সপেক্টিভসটাকে ভালো করে কনসেপচুয়ালাইজ করতেও সাহায্য করবে। এবার পার্সপেক্টিভস কি, পার্সপেক্টিভসটি কি সেটি কিন্তু আমাদের মনে রাখা দরকার, সেটিকে আমাদেরকে ভালোভাবে বুঝে নিতে হবে। পার্সপেক্টিভস মানে পরিপ্রেক্ষিত বা ক্ষেত্র। এই পরিপ্রেক্ষিত বা ক্ষেত্র এর যে জায়গাটি সেটি সম্পর্কেও কিন্তু আমাদেরকে বুঝে নিতে হবে। অর্থাৎ কিসের নিরিখে হবে এই ডেভেলপমেন্টাল রিসার্চটিকে স্টাডি করা হবে, কোন 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 উদ্দেশ্যকে মাথায় রেখে, কোন কোন থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ডকে মাথায় রেখে আমাদের এই গবেষণার কাজটি সম্পন্ন হবে, সেই সমস্ত বিষয়গুলি সম্পর্কে উপযুক্ত বা সদর্থক সিদ্ধান্ত গ্রহণের জন্য আমাদেরকে পার্সপেক্টিভস জানাটা খুবই প্রয়োজন। আর এই পার্সপেক্টিভসটা জানলে আমরা বুঝতে পারবো যে গবেষণার যে কাজগুলি সেগুলির অ্যাকচুয়াল ভিত্তি কী রয়েছে। সে অ্যাকচুয়াল ভিত্তি নির্ধারণ করার জন্য বা অ্যাকচুয়াল ভিত্তি ঠিক করার জন্য, অ্যাকচুয়াল ভিত্তির প্রায়োগিক দিকগুলোকে সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণের জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটি হচ্ছে আমাদেরকে ভালোভাবে এর পার্সপেক্টিভসটাকে স্টাডি করতে হবে। আর এই পার্সপেক্টিভ স্টাডি করার ক্ষেত্রে আমার রিসার্চ রিভিউয়ের গ্রহণযোগ্যতা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তৃতীয় যে গুরুত্বপূর্ণ বিষয়টি রয়েছে সেটি হচ্ছে এরকম যে টু ডিফাইন দ্য প্যারামিটার টু অ্যাসেস দ্য অ্যাকচুয়াল গ্র্যাজুয়াল চেঞ্জ ফর ডেভেলপমেন্ট। আমরা বলেছিলাম যে লংগিটিউডিনাল রিসার্চে যে ভেরিয়েবলকে নির্বাচন করা হচ্ছে সেটির গুণগত এবং পরিমাণগত পরিবর্তনকে পরিমাপ করা হয়। আচ্ছা, এই গুণগত এবং পরিমাণগত যে পরিবর্তনটা হবে সেটা সময়ের সাথে সাথে কেমন হচ্ছে এবং সেটা হচ্ছে কি হচ্ছে না, আদৌ হচ্ছে কি না, সেটা সম্পর্কে তো আমাদের ধারণা থাকা দরকার। তার জন্য আমাকে কি করতে হবে, আমাকে কিন্তু প্যারামিটার ঠিক করতে হবে যে এই 6 মাসের পরিপ্রেক্ষিতে এই পরিবর্তনটা হবে বা কি কি ধরনের পরিবর্তন হবে, 1 বছরের সময়ের ব্যবধানে কি ধরনের পরিবর্তন হবে, 2 বছরের সময়ের ব্যবধানে কি পরিবর্তন হতে পারে, টেন্টেটিভ সেক্টর পরিবর্তনগুলো কি হতে পারে, 5 বছরের সময়ের ব্যবধানে কি ধরনের পরিবর্তন হতে পারে। এই যে বিভিন্ন সময়ের যে মানদণ্ড বা সময়ের যে সূচক, সেই সময়ের সূচক বা সময়ের মানদণ্ড অনুসারে যে পরিবর্তন, সে পরিবর্তনকে যথার্থভাবে নির্ধারণ করার জন্য প্যারামিটারকে নির্ধারণ করা খুবই প্রয়োজন। আর এই প্যারামিটারকে নির্ধারণ করার জন্য আমাকে কি করতে হবে, আমাকে কি যেটা করতে হবে সেটি হচ্ছে আমাকে কি ভালোভাবে রিভিউ করতে হবে প্যারামিটার। অর্থাৎ 6 মাস, 1 বছর, 1.5 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর, এরকম যে বিভিন্ন রকমের সময়সীমা, সে সময়সীমার নিরিখে আমার প্যারামিটারকে কিন্তু ঠিক করতে হবে যে আমার পরিবর্তনটা যে ঠিকঠাক হচ্ছে কি হচ্ছে না, সেই পরিবর্তনটা যে ঠিক হচ্ছে বা ঠিক হচ্ছে না সেটিকে পরিমাপ করার জন্য তার সূচক কি হবে, তার ডিরেকশন কি হবে, সেই ডিরেকশনগুলোকে ঠিক করার জন্য আমাকে রিভিউয়ের উপর নির্ভরশীল হতে হবে। এরপরে যে ব্যাপারটি সেটি হচ্ছে যে গ্র্যাজুয়াল চেঞ্জ হচ্ছে, সেটিকে মাপতে না পারলে, সেটিকে মেজার করতে না পারলে আমাদের কিন্তু ডেভেলপমেন্টাল যে রিসার্চ বা লংগিটিউডিনাল রিসার্চের যে অবজেক্টিভ তা কিন্তু ফুলফিল হবে না। সেজন্য গ্র্যাজুয়ালি যে চেঞ্জটা হচ্ছে সেটাই কিন্তু আমাদেরকে ভালোভাবে অবজার্ভ করতে হবে বা মেজার করতে হবে, এবং তার পরিপ্রেক্ষিতেই কিন্তু আমরা বুঝতে পারবো যে আমাদের গবেষণা সঠিক পথে চলছে কি চলছে না। এরপরে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে টু স্পেসিফাই দ্য টাইম লাইন টু ডেটা কালেকশন অ্যান্ড অর্গানাইজেশন। স্পেসিফাই দ্য টাইম লাইন অন ডেটা কালেকশন অ্যান্ড অর্গানাইজেশন। যখন এই ডেভেলপমেন্টাল ইস্যুকে নিয়ে স্টাডি করা হবে তখন কিন্তু সময়টা একটা গুরুত্বপূর্ণ প্যারামিটার। অর্থাৎ সময়ের যে রূপরেখা বা সময়ের যে নির্ণায়কের যে বিষয়টি, সময় ভিত্তিক যে নির্ণায়কগুলি, টাইম লাইন যেটা, সেটা কিন্তু ঠিক করে দিতে হবে যে আমি কোন সময়ের ব্যবধানে ডেটা কালেক্ট করব, কত সময় পরপর আমরা ডেটা কালেকশন করব, এবং সেই ডেটাগুলোকে যে কালেক্ট করা হবে সেগুলোকে কেমন প্রক্রিয়ায় কিভাবে অর্গানাইজ করা হবে, গোছানো হবে, সুসংগঠিত করা হবে ইত্যাদি বিষয়গুলিকেও নির্ধারণ করতে হবে। অর্থাৎ টোটাল ডেটা কালেকশন, যেহেতু আমরা জানি যে এটি দীর্ঘ সময় ধরে গবেষণা হচ্ছে, তাহলে এটা কি দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরে এখানে কিন্তু ডেটা কালেকশন করা হবে। ধরা যাক কোনো একটি গবেষণা 15 বছর ধরে হচ্ছে, তাহলে 15 বছর পরেই কিন্তু তথ্য সংগ্রহ হবে এমনটা কিন্তু নয়। সেজন্য আমাদেরকে কি করতে হবে, এই গবেষণার ক্ষেত্রে এই 15 বছর যে সময়সীমা, সেই সময়সীমা অতিক্রান্ত হওয়ার পরে তথ্য সংগ্রহ হবে, সেইটিকে না করে এরকম সিদ্ধান্ত নেওয়া হয় যে বিভিন্ন সময়ের নির্ণায়ক ঠিক করে দেওয়া হয়। কীরকম না, তো প্রতি 6 মাস পর পর তথ্য সংগ্রহ করা হবে,
বা প্রতি 1 বছর পর পর সংগ্রহ করা হবে তথ্য, কিংবা বলা যেতে পারে যে প্রতি 3 মাস অন্তর অন্তর তথ্য সংগ্রহ করা হবে। এই যে তথ্য সংগ্রহ করার যে এই যে টাইমলাইনের যে বিষয়টি, এবং এইটির পাশাপাশি আরেকটি বিষয় যেমন প্রাসঙ্গিক রূপে দেখা দেয়, সেটি কি? সেটি হচ্ছে যে এই যে তথ্যগুলো সংগ্রহ হচ্ছে, সে সংগৃহীত তথ্যগুলিকে কিভাবে সেগুলিকে অর্গানাইজ করতে হবে, কিভাবে সেগুলিকে সুসংগঠিত করতে হবে। কারণ এগুলোকে যদি সময়ের সাথে সাথে, যদি ধরা যায় কোনো একজন গবেষক প্রতি 3 মাস অন্তর অন্তর গবেষণা করছেন, মানে তথ্য সংগ্রহ করছেন, তাহলে সংগৃহীত তথ্যগুলোকে যে ভালোভাবে প্রসেসড করতে হবে। আর ভালোভাবে প্রসেস করতে না পারলে, সংগৃহীত তথ্যগুলিকে ভালোভাবে প্রসেস বা অর্গানাইজড করতে না পারলে, হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু যেটি সমস্যা হবে সেটি কি হবে? সেটি হবে কাজের সময় প্রয়োজনীয় যে সমস্ত কাজগুলি রয়েছে বা ডেটা রিলেটেড যে সমস্ত সিদ্ধান্ত নেওয়ার বিষয়গুলি রয়েছে, সেই বিষয়গুলি কিন্তু সেই বিষয়গুলি বা সেই কাজগুলি কিন্তু যথার্থভাবে পরিচালনা করা সম্ভব হবে না। সেই জন্য যেটা বলা হচ্ছে যে সময়ের সাথে সাথে সংগৃহীত তথ্যগুলিকে ভালোভাবে সেগুলোকে অর্গানাইজ করতে হবে, সেগুলোকে ভালোভাবে প্রসেসড করতে হবে। এবং সেই প্রসেসড করার ধরন কী হবে, কোন ধরনে বা কী প্রসেসে এদেরকে, এই তথ্যগুলিকে অর্গানাইজ করলে সেই তথ্যের প্রয়োগযোগ্যতা বা ব্যবহারিকতা অনেক বেশি থাকবে বা এর মধ্যে মৌলিকতা দেখা যাবে, সেই সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার জন্য গবেষককে কিন্তু সম্পূর্ণভাবে রিভিউ প্রক্রিয়ার উপর নির্ভর করতে হয়। রিভিউর মাধ্যমে কিন্তু সেই সিদ্ধান্তগুলি নিতে পারবে। এরপরে যে বিষয়টির কথা বলা হচ্ছে সেটি হচ্ছে রিভিউ টু ডিফাইন দ্য লজিক, রিসার্চ রিভিউ টু ডিফাইন দ্য লজিক্যাল কনসিডারেশন টু ডিজাইন দ্য রিসার্চ প্রসেস। এই রিসার্চ প্রসেসকে ডিজাইন করার ক্ষেত্রেও কিন্তু রিভিউ প্রসেসের কিন্তু প্রাসঙ্গিকতা রয়েছে। অর্থাৎ রিভিউয়ের মাধ্যমে কিন্তু গবেষক বুঝতে পারবে যে কোন যৌক্তিক মানদণ্ড রয়েছে বা কোন যৌক্তিক সূচক রয়েছে, যে সূচকগুলি মূলত এই ডেভেলপমেন্টাল স্টাডিকে বা এই যে লঙ্গিটিউডনাল স্টাডিকে একটি বিশেষ মাত্রায় প্রতিষ্ঠা করতে সাহায্য করবে, কিংবা এর মধ্যে থাকা বর্তমান থাকা যে সমস্ত অ্যাক্টিভিটিগুলি রয়েছে, সেই অ্যাক্টিভিটিগুলিকে কেন সম্পাদন করা হয় বা এই অ্যাক্টিভিটিগুলো কিভাবে করা হবে বা কেন করা হবে, কখন করা হবে, এই যাবতীয় বিষয়গুলিকে যখন যৌক্তিক দিক থেকে, লজিক্যাল দিক থেকে সেগুলিকে এস্টাবলিশ করার জন্য, সেগুলোকে ভেরিফাই করার জন্য যে মূল যে কনসেপ্ট বা যে মূল যে নির্ণায়ক বা যে মূল যে বিবেচ্য বিষয়, সেই বিবেচ্য বিষয়গুলিকে সংগ্রহ করতে হয় গবেষককে, সেগুলোকে নির্ধারণ করতে হয় গবেষককে। সেই সংগ্রহ করা বা নির্ধারণ করার ক্ষেত্রে গবেষককে সম্পূর্ণভাবে রিসার্চ রিভিউ প্রসেসের উপর কিন্তু নির্ভর করতে হয়। অর্থাৎ রিসার্চ রিভিউর মাধ্যমে কিন্তু সেই সিদ্ধান্ত গ্রহণের যে মূল মানদণ্ড বা সিদ্ধান্ত গ্রহণের যে মূল সূচকসমূহ, সেই সূচকসমূহ কিন্তু সে রিসার্চার কিন্তু রিভিউয়ের মাধ্যমে কিন্তু পেয়ে থাকবেন, যার মাধ্যমে তিনি কিন্তু রিসার্চ প্রসেসটাকে, সম্পূর্ণ রিসার্চ প্রসেসটিকে ডিজাইন করতে পারবেন। অর্থাৎ সেই গবেষণার যে প্যাটার্ন বা সিকোয়েন্স হবে বা প্রসিডিওর থাকবে, সেটি কেমন হবে, প্যাটার্নটা কেমন হবে বা প্রসিডিওরটা কেমন হবে বা সিকোয়েন্সটা কেমন হবে, সে সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বা লজিক্যালি সেগুলিকে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করার ক্ষেত্রে কিন্তু যেটা করতে হবে সেটি হচ্ছে গবেষককে রিভিউর উপর নির্ভর করতে হবে। এরপরে যেটিকে বলা হচ্ছে যে রিসার্চ রিভিউ হেল্পস টু অ্যাসিমিলেট দ্য এক্সিস্টিং নলেজ উইথ দ্য রিয়ালিটি কনসার্ন। অনেক সময় জ্ঞান যে সমস্ত থিওরিটিক্যাল নলেজ আমাদের সামনে আসে, সেগুলির সঙ্গে বাস্তবিকতার সম্পর্ক থাকে না। সেক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের কাজ করতে অসুবিধা হয়। তাহলে বাস্তবিকতার সাথে জ্ঞানের সম্পর্ক বা মেলবন্ধনটিকে করার ক্ষেত্রে কিন্তু রিভিউয়ের গুরুত্ব রয়েছে। অর্থাৎ যখন অধিক সংখ্যক তাৎপর্যপূর্ণ বা এফেক্টিভ যে রিভিউ করা হবে, সেই এফেক্টিভ রিভিউ করার মাধ্যমে গবেষক কিন্তু বুঝতে পারবে যে থিওরি যা বলছে এবং সেই থিওরি অনুসারে যেমন যেমন পরিবর্তন বা অ্যাক্টিভিটির কথা বলা হয়েছে, সেই পরিবর্তন বা অ্যাক্টিভিটিগুলি সময়ের সাথে সাথে বাস্তবিকতার নিরিখে কেমন পরিবর্তন হতে পারে, সেটি কিন্তু বিভিন্ন গবেষণা বা গবেষণা সম্পর্কিত ধারণা বা প্রিভিয়াস কনসেপ্ট বা কালচার ইত্যাদিকে যথার্থভাবে স্টাডি করার মাধ্যমে গবেষক কিন্তু সেগুলিকে নির্ধারণ করতে পারবে বা সে সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে। সেজন্য বলা হচ্ছে যে নলেজের সাথে, থিওরিটিক্যাল নলেজ বা এক্সিস্টিং নলেজের সাথে রিয়ালিটির সম্পর্ক কী রয়েছে বা থিওরিটিক্যাল নলেজের সাথে রিয়ালিটি কী সম্পর্ক রয়েছে, সেটিকে অ্যাসিমিলেট করার জন্য সম্পূর্ণভাবে গবেষককে এই রিসার্চ রিভিউ প্রসেসের উপর কিন্তু নির্ভর
নির্ভরশীল হতে হয়। এরপরে যে বিষয়টির কথা বলা হচ্ছে সেটাকে বলা হচ্ছে টু সেট দ্য প্যারামিটার ফর অ্যাসিওরিং দ্য লজিক্যাল স্ট্র্যাটেজি টু অ্যাসিওর দ্য অ্যাপ্লিকেবিলিটি অফ রিসার্চ ফাইন্ডিংস। এখানে আরেকটি কথা বলা হয়েছে যে গবেষক যখন এই যে দীর্ঘ সময় যেমন 15 বছর বা 20 বছর ধরে গবেষণা করছে, গবেষণা করার ফলে যে ফলটা পাবে, যে আউটকামটা আসবে, রিসার্চ ফাইন্ডিংসটা হবে, সেটি লজিক্যালি ঠিক আছে তো, সেটিকে লজিক্যালি প্রয়োগ করা যাবে তো, যৌক্তিক দিক থেকে সেটা প্রয়োগ করা যাবে তো। যদি যৌক্তিক দিক থেকে প্রয়োগ করতে হয় তাহলে সবার আগে যেটা করণীয় সেটা হচ্ছে সে রিসার্চ ফাইন্ডিংসের অ্যাপ্লিকেবিলিটি রিলেটেড যে লজিক বা লজিক্যাল ব্যাকগ্রাউন্ড সেগুলিকে ঠিক করা খুব প্রয়োজন। তাহলে আবার বলা হচ্ছে রিসার্চ ফাইন্ডিংসের অ্যাপ্লিকেবিলিটি আমি ঠিক করব, সেটা কিন্তু অবশ্যই ঠিক করতে হবে আমাকে যুক্তি দিয়ে। যুক্তিহীন আমার প্রায়োগিক দিকটা বা অ্যাপ্লিকেবিলিটি নির্ধারণ করা সম্ভব নয়। তাহলে যৌক্তিক মানদণ্ডে বা যৌক্তিক দিক থেকে আমাকে অ্যাপ্লিকেবিলিটিকে নির্ধারণ করতে হবে। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে সে যৌক্তিক মানদণ্ড বা যৌক্তিক বিচার্য বিষয়গুলি আমি কোথায় পাবো, সেটার জন্য কিন্তু আমাকে নির্ভর করতে হবে রিভিউর উপরে। রিভিউ কিন্তু সে লজিক্যাল স্ট্র্যাটেজি সেট করে দেবে বা লজিক্যাল প্যারামিটার সেট করে দেবে, এবং সেই সেট করা লজিক্যাল প্যারামিটার বা স্ট্র্যাটেজি অনুসারে কিন্তু রিসার্চ ফাইন্ডিংসের অ্যাপ্লিকেবিলিটিটাকে নিশ্চিত করা যাবে। তাহলে আরেকবার আমরা উল্লেখ করব যে রিসার্চ রিভিউ কোন কোন দিকগুলোকে হেল্প করছে। প্রথম পয়েন্ট হিসেবে আমরা আলোচনা করেছি টু ডিফাইন দ্য ভেরিয়েবলস প্রপারলি, ভেরিয়েবলগুলোকে ভালোভাবে ডিফাইন করতে সাহায্য করে। দ্বিতীয় ক্ষেত্রে আমরা আলোচনা করেছি টু কনসেপচুয়ালাইজ দ্য পার্সপেক্টিভস অফ ডেভেলপমেন্টাল প্রবলেমস ফর এ রিসার্চ, গবেষণার যে ডেভেলপমেন্ট রিলেটেড যে প্রবলেমসগুলো, অর্থাৎ যে প্রবলেমটাকে নিয়ে লঙ্গিটিউডিনাল রিসার্চ করা হবে তার পার্সপেক্টিভসটাকে ভালোভাবে বুঝতে সাহায্য করে এই রিসার্চ রিভিউ। তৃতীয় ক্ষেত্রে বলা হয়েছে যে এই যে ডেভেলপমেন্টাল ইস্যুটা সময়ের সাথে সাথে পরিবর্তন হচ্ছে, এই যে গ্র্যাজুয়াল চেঞ্জ হচ্ছে, সেই গ্র্যাজুয়াল চেঞ্জটাকে পরিমাপ করার জন্য পরিমাপের মানদণ্ড কী হবে সেটিকে ডিফাইন করতে রিভিউর উপর নির্ভর করতে হয়। তাই বলা হয়েছে এইভাবে টু ডিফাইন দ্য প্যারামিটার টু অ্যাসেস দ্য গ্র্যাজুয়াল চেঞ্জ ফর ডেভেলপমেন্ট। চতুর্থ ক্ষেত্রে যেটা বলা হয়েছে টু স্পেসিফাই টাইমলাইন টু ডেটা কালেকশন অ্যান্ড অর্গানাইজেশন। আমরা জানি যে লঙ্গিটিউডিনাল রিসার্চ যেহেতু দীর্ঘ সময়কালীন ধরে চলে বা দীর্ঘকালীন একটি গবেষণা, সেই জন্য একটি নির্দিষ্ট সময়ের নিরিখে সেটিকে সময়ভিত্তিক পর্ব ঠিক করতে হয়, টাইম ওয়াইজ পিরিয়ড ঠিক করে নিতে হয় যে ডেটা কালেকশন করার ক্ষেত্রে, এবং সে ডেটা কালেক্টেড ডেটাগুলিকে ভালোভাবে অর্গানাইজ করতে হয়। উইদাউট অর্গানাইজেশন, ভালোভাবে প্রসেসিং না করলে সেই ডেটাগুলিকে তো ব্যবহারিক ক্ষেত্রে প্রয়োগ করা যাবে না। তাই সেই ডেটাগুলিকে প্রয়োগযোগ্য করে তোলার জন্য সেগুলোকে অর্গানাইজ করতে হয়, সেগুলোকে প্রসেসড করতে হয়, এবং সেই অর্গানাইজড করা বা প্রসেস করার যে সিকোয়েন্স বা লজিক্যাল প্যারামিটার কী হবে সে সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে রিসার্চ রিভিউয়ের গুরুত্ব রয়েছে। এরপরে আমরা আলোচনা করেছি যে টু ডিফাইন দ্য লজিক্যাল কনসিডারেশন টু ডিজাইন দ্য রিসার্চ প্রসেস। টোটাল যে লঙ্গিটিউডিনাল যে রিসার্চটা রয়েছে সেই রিসার্চটি কীভাবে শুরু থেকে শেষ পর্যন্ত কর্মটা সম্পন্ন হবে, যেহেতু এটি দীর্ঘকালীন একটি বিষয়, এমনটা যেন না হয় যে কিছু সময় অতিক্রান্ত হওয়ার পরে মনে হলো যে রিসার্চ ডিজাইনটাই গণ্ডগোল, সেটাই হচ্ছে সংশয়পূর্ণ। তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই গবেষণার যে ফল সেটার কিন্তু সামাজিক দিক থেকে গ্রহণযোগ্য নাও হতে পারে। সেই জন্য বলা হচ্ছে যে রিসার্চের যে ডিজাইন, রিসার্চ কাজ শুরু করার আগে সেই ডিজাইনটিকে ভালোভাবে ঠিক করে নিতে হবে, এবং এই ভালোভাবে ঠিক করে নেওয়ার ক্ষেত্রে মুখ্যত যে ধারণা বা কনসেপ্ট সেটি কিন্তু আমরা এই রিসার্চ রিভিউ থেকে পেয়ে থাকব। এরপরে বলা হয়েছে যে রিসার্চ রিভিউ টু হেল্পস টু অ্যাসিমিলেট দ্য এক্সিস্টিং নলেজ উইথ দ্য লোকাল রিয়ালিটি কনসার্ন। বাস্তবিকতার সাথে ও যে সমস্ত জ্ঞান আছে, প্রতিষ্ঠিত জ্ঞান আছে, তার একটা সম্পর্ক ঠিক করার চেষ্টা করা হবে, তার সাথে সম্বন্ধ নির্ধারণ করার চেষ্টা করা হয়। আর এরপরে যেটা বলা হয়েছে যে রিসার্চ ফাইন্ডিংসগুলো যে পাওয়া যাবে সেগুলি কোন কোন ক্ষেত্রে প্রয়োগ করা যেতে পারে, কোন কোন ক্ষেত্রে তার প্রায়োগিক দিক রয়েছে, সেগুলি যুক্তিগত দিক থেকে প্রতিষ্ঠা করা বা তার লজিক্যাল স্ট্র্যাটেজি সেট করার ক্ষেত্রে কিন্তু রিসার্চ রিভিউর উপরে আমাদেরকে সম্পূর্ণভাবে নির্ভরশীল হতে হয়। তাই এদিক থেকে বলা যেতে পারে যে লঙ্গিটিউডিনাল রিসার্চের ক্ষেত্রে রিসার্চ রিভিউয়ের কিন্তু গুরুত্ব বা প্রাসঙ্গিকতা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আপনারা মনোযোগ সহকারে শুনলেন, তাহলে তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।